সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে। আশা করি ভালো আছেন সবাই। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পাওনা টাকা আদায়ের আইনে কি পদ্ধতি রয়েছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনি যখন কাউকে টাকা ধার দিবেন তখন কিন্তু কিছু করণীয় রয়েছে আপনার। সেই কাজকর্মগুলো যদি না করে থাকেন পরবর্তীতে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হয়। যখন দেখা যায় নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার ধার দেওয়া অর্থ ফেরত পেলেন না, সেই ক্ষেত্রে আপনি আইনে কি পদক্ষেপ নেবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পাওনা টাকা আদায় করতে হলে যেহেতু সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয়, আপনি যদি শুরুতে এই সাক্ষ্য প্রমাণ রাখতে না পারেন বা করে না রাখেন, সেই ক্ষেত্রে আপনার কাজ হলো যদি চুক্তিপত্র করা, তাও যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে আপনার কাজ হলো আপনি যাকে টাকাটা ধার দিয়েছেন তাকে ইমেলের মাধ্যমে বা মোবাইল রেকর্ডের মাধ্যমে অথবা আপনি মেসেঞ্জারের মাধ্যমে এই যে টাকাটা ধার দিয়েছেন বিষয়টি স্বীকারোক্তি নিতে পারলে ভালো একটি ব্যবস্থা করা যেতে পারে সেই ক্ষেত্রে। এবার কথা হলো আপনি যে টাকাটা ধার দিলেন ওই ব্যক্তিকে, সেই টাকাটা যে ফেরত দিচ্ছে না, এটা ফেরত নেওয়ার জন্য আপনি আইনে কি পদক্ষেপ নেবেন বা কি পদ্ধতি অনুসরণ করবেন। আপনার টাকা আদায় করার জন্য প্রথম যে কাজটি হচ্ছে সেটি দেওয়ানি আদালতে একটি মামলা করা, মানি স্যুট বা অর্থের মামলা করতে হবে আপনাকে দেওয়ানি আদালতে। এর পরবর্তীতে যে কাজটি করবেন ফৌজদারি আদালতে আরেকটি মামলা করবেন, মামলাটি হবে প্রতারণা এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলা। এই দুটি মামলা করে আপনি আপনার টাকা ফেরত পেতে পারেন। তবে মামলা করে দিলে যে টাকা ফেরত পাবেন সেটি নয়। কথা হচ্ছে আপনি যদি উপযুক্ত প্রমাণ প্রদর্শন করতে না পারেন সেই ক্ষেত্রে মামলাটি খারিজ হয়ে যাবে। আপনার এই জন্য দরকার যে আপনি টাকাটা যাকে ধার দিচ্ছেন, ধার দেওয়ার আগে কিছু করণীয় জিনিস রয়েছে, আপনাকে এই পদ্ধতি অনুসরণ করে আপনাকে কিন্তু টাকা ধার দিতে হবে। তাহলে দর্শক চলুন সেই করণীয়গুলো কি সেটি একটু জেনে আসি। আপনি যে ওই ব্যক্তিকে টাকাটি দিচ্ছেন, কোনো গ্যারান্টি নেই যে ওই ব্যক্তি নির্দিষ্ট সময়ে আপনার টাকাটা ফেরত দিবে। এজন্য টাকা ধার দেওয়ার আগে আপনার কিছু পদক্ষেপ নিতে হবে যে আপনি ওই যে ব্যক্তিকে টাকাটি দিচ্ছেন তিনি নির্দিষ্ট সময়ে যদি টাকা ফেরত না দিতে পারেন তাহলে তার ব্যবস্থা কি হবে। একটি চুক্তিপত্র করতে হবে আপনাকে, সব বিষয় উল্লেখ করে সেই 300 টাকার স্ট্যাম্পে একটি চুক্তিপত্র করবেন। চুক্তিতে নির্দিষ্ট সময় টাকা ফেরত দেওয়ার জন্য একটি ডেট থাকবে, সেই ডেটের পরে যদি টাকা দিতে না পারে তাহলে কি ব্যবস্থা নেবেন, এরকম একটি চুক্তিপত্র করে তারপর আপনি টাকাটা ধার দিবেন। প্রথমত কাজ হচ্ছে 300 টাকার স্ট্যাম্পে যে টাকা ধার দিচ্ছেন, কত তারিখে দিচ্ছেন এবং টাকার পরিমাণটি কত এবং পরিশোধ করার তারিখ কত, এগুলো কিন্তু উল্লেখ করতে হবে। এবং টাকা যখন তিনি ফেরত দিবেন তখন কি টাকাটা আপনার হাতে নগদ দিবেন অথবা ব্যাংকের মাধ্যমে দিবেন, অথবা পুরোটা কি পরিশোধ করবেন নাকি ভেঙে ভেঙে কিস্তিতে এই টাকা পরিশোধ করবেন, এটি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটি ফেরত দিতে না পারেন সেই ক্ষেত্রে আপনি কি আইনি পদক্ষেপ নেবেন এই বিষয়টি উল্লেখ করবেন। এবং যে আপনি যে টাকাটি ওই ব্যক্তিকে দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু দুই পক্ষেরই সাক্ষী রাখবেন, সাক্ষীদের স্বাক্ষর নিয়ে রাখবেন। যদি কোনো পরবর্তীতে এই ধার দেওয়া বিষয়ে জটিলতার সৃষ্টি হয় সেটা যেন খুব দ্রুত সমাধান করা যায়। নির্দিষ্ট সময়ে যখন আপনাকে টাকা পরিশোধ করতে না পারবে তখন আপনি কি স্থানীয় বা নিজেদের মনোনীত সালিসের মাধ্যমে সমঝোতা করবেন নাকি থানায় অভিযোগ করবেন, এই বিষয়টি স্পষ্ট করে চুক্তিপত্রে লিখে রাখবেন। চুক্তি সম্পাদনে অবশ্যই উভয় পক্ষের সাক্ষী স্বাক্ষর নিয়ে রাখবেন স্পষ্টভাবে। চুক্তিপত্র নিয়ে যদি কোনো বৈধতা বা জটিলতার সৃষ্টি হয় সেক্ষেত্রে যেন এই সাক্ষীগণ এই যে চুক্তিপত্র হয়েছে এটার বৈধতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে। চুক্তিপত্রটি অবশ্যই নোটারি পাবলিক করে নেবেন। একজন ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস অফিসার দ্বারা আপনি এই চুক্তিপত্রটি নোটারি পাবলিক করে চুক্তি সম্পাদন করবেন।
তাহলে হবে কি, যদি কোনো কারণে চুক্তি ভঙ্গ হয় সেই ক্ষেত্রে আপনি আইনি পদক্ষেপ নিলে বা আইনে সহায়তা নিতে চাইলে খুব সহজেই কিন্তু নিতে পারবেন। চুক্তিপত্রের সাথে যাকে আপনি টাকাটা ধার দিবেন তার একটি ব্যাংক চেক নিয়ে রাখবেন। অবশ্যই এখানে টাকার পরিমাণ উল্লেখ করবে। উল্লেখ করার পরে আপনার কাজ হলো যে চেকে কোনো তারিখ বসাবেন না, কারণ চেকে তারিখ বসালে চেকের তারিখ হতে 6 মাস পর্যন্ত এর মেয়াদ থাকে, পরবর্তীতে এর কার্যকারিতা থাকে না। এই ক্ষেত্রে আপনার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে কোনো ঝামেলা যদি হয়, ওই ব্যক্তি যদি টাকাটা পরিশোধ না করে তাহলে কিন্তু একটা মামলা করতে পারবেন। এই চেকের মামলা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। আপনি চাইলে চেকের মামলা ওই ব্যক্তির বিরুদ্ধে করতে পারেন। এই জন্য আপনার কাজ হলো চেকের মধ্যে টাকার পরিমাণ উল্লেখ করবে, কিন্তু আপনি ওখানে কোনো ডেট বসাবেন না। আপনার কাছে যদি চেক থাকে তাহলে টাকা উদ্ধারের হয়রানি অনেকটা কমে যাবে, কেননা চেক ডিজনার মামলা খুব দ্রুত নিষ্পত্তি পাওয়া যায় এবং আসামিকেও গ্রেপ্তার করা হয় অতি শীঘ্রই। তাহলে দর্শক বুঝতেই পারছেন, কাউকে আপনি যদি টাকা ধার দেন সেই ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে। এই জিনিসগুলো না করে আপনি কখনো কোনো ব্যক্তিকে টাকা ধার দিবেন না। যদি দেন সেই ক্ষেত্রে আপনি যদি পর্যাপ্ত প্রমাণ দেখাতে না পারেন, মামলা করেও কোনো লাভ হবে না। আপনি এই যে দেওয়ানি আদালতে মামলা করেন বা ফৌজদারি আদালতে মামলা করেন, আপনি পর্যাপ্ত প্রমাণ দেখাতে না পারলে আপনি এই মামলাটা খারিজ হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো উপকারে আসলো না। তাই সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে আপনি যখন একজন ব্যক্তিকে টাকা ধার দিবেন, এই যে রুলস বললাম, যে চুক্তিপত্র করা, সাক্ষী রাখা, চেক নিয়ে রাখা, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ধারা, এটিকে নোটারি পাবলিক করে রাখা, এইগুলো যদি করে রাখেন তাহলে কিন্তু টাকা উদ্ধারের জন্য এত ঝামেলা পোহাতে হবে না। তাহলে দর্শক, আজকের বিষয়টি এখানেই সমাপ্ত হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।